Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। রাতের অন্ধকারের পর্দা ছিঁড়ে ভোরের সূর্য মেঘের আড়ালে উঁকি ঝুঁকি দিতে শুরু করতেই বিশ্রী শব্দে অ্যালার্মটা বাজতে শুরু করলো। বড্ড ঘুম পাচ্ছে। একটা ঘোরের মধ্যে যেন শুনলাম, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কে কে গাইছে? ঘুম চোখে দেখলাম বাদল স্নান করে গান গাইতে গাইতে রেডি হচ্ছে। একটু পরেই ওকে বেরোতে হবে। ওদের চাকরিতে আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমার চোখে ঘুম একেবারে জড়িয়ে আসছে। মাথার কাছে রাখা মুঠোফোনটা আবার বেজে উঠল। ঘুম চোখে ফোনটা কানে নিতেই ওপাশে ক্যামেলিয়ার গলা। কি রে, ঘুম ভাঙলো? ইচ্ছে করেই এখন ফোন করলাম, তোদের ঘুম ভাঙিয়ে দেব বলে। এই, আমার দাদা কোথায় রে? প্রায় এমন দুষ্টুমি করে ক্যামেলিয়া। ও বাদলের মামাতো বোন আর আমার ছোটবেলার বান্ধবী। আমি রেগে বললাম, নিউ ইয়র্কে আছিস বলেই নিজের সুবিধা মতো উল্টোপাল্টা সময় আমায় বিরক্ত করিস, তাই তো? দেখ দেখ তোকে কেমন জব্দ করি এরপর। কি করবি? দেখতেই পাবি। হঠাৎ ক্যামেলিয়ার গলাটা একটু অন্যরকম শোনালো, একটু বিষণ্ণ মনে হলো যেন। একটা কথা তোকে বলতে ভুলে গেছি, জানিস? এলিনা আন্টি রে, এলিনা আন্টি নাকি দিন 10 আগে মারা গেছেন। 2 দিন আগেই খবরটা পেলাম একজনের থেকে। খুব ভুগছিলেন কয়েক মাস ধরে। ঘড়িতে দেখলাম ভোর 6টা। ভোরের নরম আলো জানলা দিয়ে বিছানায় এসে পড়েছে। আমি কি বলবো ভেবে পেলাম না। শুধু এলিনা আন্টির মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। তাকে মনে পড়ার সাথে সাথে মনের মধ্যে জেগে উঠছে কিছু টুকরো টুকরো স্মৃতি। 15ই আগস্টের কথা। কিছু মানুষের অব্যক্ত যন্ত্রণা, আরো আরো কত ভুলে যাওয়া কথা জেগে উঠছে। কানের কাছে একটা কণ্ঠ ধ্বনিত হচ্ছে বারবার, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয় নিশ্চয়। উঠে পড়লাম। আমার চোখ চলে গেল বইয়ের তাকে। সযত্নে সাজানো সারি সারি বই, তার ঠিক মাঝখানে রাখা ঝুম্পা লাহিড়ির লোল্যান্ড, ম্যাক্সিম গোর্কির মাদার, আর সেই লাল ডায়েরিটা। 1 বছর আগে ম্যাকলাক্সিগঞ্জের ভয়াবহ স্মৃতিকথা যেখানে সযত্নে লিখে রেখেছিলাম। ডায়েরিটা হাতে নিয়ে দেখতে লাগলাম। অনুভব করলাম পাতাগুলোর মধ্যে এখনো এখনো কেমন যেন একটা বুনো গন্ধ। জুন মাসের এক মেঘলা দিনে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছিলাম ম্যাকলাক্সিগঞ্জের পথে। শুধুই একরাশ যন্ত্রণা হতাশা নিয়ে নয়, বরং নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে। ছোটবেলা থেকেই আমার বাবা নেই। মা মারা যেতে কলকাতার ফ্ল্যাটে দম বন্ধ হয়ে আসতে লাগলো আমার। ডায়েরি লেখার অভ্যাসটা আমার বহুদিনের। আজ তাই ডায়েরি খুলতেই আমি আবার মনে মনে পৌঁছে গেলাম
সবুজে ঘেরা সেই আরণ্যক পরিবেশে। পয়লা জুন, শনিবার, 2019। এখন রাত 10টা। এইমাত্র ডিনার সেরে ঘরে এলাম। আজ যখন এখানে এসে পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে আসছে। কলকাতা ছেড়ে আসতে একটু বুকটা চিনচিন করছিল ঠিকই, কিন্তু এছাড়া আমার তো আর কোনো উপায় ছিল না। প্রচণ্ড কাজের চাপ থাকায় বাদল আমার সঙ্গে আসতে পারেনি। তবে আমার পৌঁছতে কোনো অসুবিধা হয়নি। যার বাড়িতে আমার পেইং গেস্ট থাকার ব্যবস্থা হয়েছে তিনি ক্যামেলিয়ার পরিচিত। একসময় কলকাতায় ওরা পাশাপাশি বাড়িতে ছিল বহুদিন। ক্যামেলিয়া বহুদিন হয়ে গেল নিউ ইয়র্কে আছে। তবে আমি ম্যাকলাক্সিগঞ্জ যাব শুনেই ফোনে যোগাযোগ করিয়ে দিয়েছে ওর এলিনা আন্টির সাথে। বাদল ওনার সাথে দু একবার ফোনে কথা বলেছে। পৌঁছে দেখলাম বাড়িটা অনেক দিনের পুরনো। গেট খুলে বাড়িতে ঢোকার সময় কেন জানি না আমার ভীষণ গা ছমছম করছিল। চারিদিকে বিশাল বিশাল উঁচু গাছ মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে। ঝাঁকে ঝাঁকে পাখির দল ফিরে চলেছে বাসায়। জনমানবহীন স্থান, কাছাকাছি কোনো বাড়ি নেই। ভদ্রমহিলার নাম এলিনা গোমস। আজ প্রথম পরিচয়। আগে ফোনে দু একদিন কথা হয়েছে। দেখে মনে হলো ওনার বয়স ওই 70-এর আশেপাশে। ভারী চেহারা, কেমন যেন ঘোলাটে চোখের দৃষ্টি, প্রায় 5.5 ফুটের কাছাকাছি উচ্চতা। সবচেয়ে আশ্চর্য লাগলো এই বাড়িতে ঢোকার পর থেকেই কেমন একটা অদ্ভুত অস্বস্তি যেন আমাকে ঘিরে আছে। ভদ্রমহিলা জানালেন উনি এখানে একাই থাকেন, কোনো কাজের লোক নেই, কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। আমি বললাম, প্রয়োজনে আমি আপনাকে সাহায্য করতে পারি। উনি গম্ভীর মুখে বললেন, না, তার কোনো প্রয়োজন নেই। আমি কাজ করতে ভীষণ ভালোবাসি। আরও অবাক হলাম ডিনারের পর ওনাকে হুইস্কির বোতল খুলতে দেখে। মৃদু হেসে বললেন, চলবে? আমি মাথা নাড়লাম। সত্যি বলতে আমি এসবে একেবারেই অভ্যস্ত নই। আমি ওনার সম্বন্ধে কিছুই জানতে চাইনি। যেটুকু বলেছেন চুপ করে শুনে গেছি। সারা ঘরে সিগারেটের গন্ধ পাচ্ছিলাম, কিন্তু ভদ্রমহিলাকে তো সিগারেট খেতে দেখলাম না। অথচ এই বাড়িতে আর কেউ থাকেও না, তবে গন্ধ পাচ্ছে কোথা থেকে? এখানকার পরিবেশে কেমন যেন একটা মাদকতা আছে। তাই হয়তো গল্প শুনতে বেশ ভালোই লাগছিল। ম্যাকলাক্সিগঞ্জকে নাকি মিনি ইংল্যান্ডও বলেন অনেকে। ভদ্রমহিলার শ্বশুরমশাই বহু বছর আগে নাকি এই বাড়িটা কিনেছিলেন। জানো তো, এক সময় অ্যাংলো ইন্ডিয়ানদেরই রমরমা ছিল এখানে। স্ট্যানলি সাহেবের বাংলোয় আসর জমে উঠত। গ্রামোফোনের রেকর্ডের সুরে নেচে উঠতেন অভ্যাগতরা। ডিসেম্বরের প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডায় রাস্তার দুধারে বাংলো বাড়িগুলো ঝলমল করত হ্যাজাকের আলোয়। আড্ডা জমে উঠত বাংলোর ভিতরে ফায়ার প্লেসের ধারে বসে। আমি অবাক হয়ে তাকিয়ে শুনছিলাম দেখে উনি একটু হেসে বললেন, এসব গল্প আমার শ্বশুরমশাইয়ের মুখে শোনা। আমার আর সেই প্রাচুর্য দেখার সৌভাগ্য হয়নি, বুঝলে। মুরগির রোস্ট, বিলিতি ওয়াইন আর ফরাসি শ্যাম্পেন, জমে উঠত নেশা আর আড্ডা। আমাকে চুপ করে থাকতে দেখে আবার বললেন, তোমার এসব চলে না,
তাই তো, আমারও চলতো না। বিয়ের আগে মুখার্জি ছিলাম, বিয়ে করলাম গোমসকে। এখানে এসে বুঝলাম জঙ্গলে নেশা আছে। তারপর কৌতূহলী হয়ে জানতে চাইলেন আমার কলকাতা ছেড়ে ম্যাকলাক্সিগঞ্জে চলে আসার কারণ। কেন আমি এত দূরের একটা মিশনারি স্কুলে চাকরি নিলাম? যদিও প্রথম আলাপেই আমি অপরিচিত এক মহিলার সামনে নিজেকে পুরোপুরি মেলে ধরতে চাইনি, বলতে পারিনি মাত্র কয়েক মাসের বিবাহিত জীবনের ভয়ঙ্কর স্মৃতি আমাকে প্রায় পাগল করে দিয়েছিল। বলতে পারিনি প্রতি রাতে ধর্ষিতা হতে হতে দাম্পত্য জীবনে ঘেন্না ধরে গিয়েছিল আমার। বহু কষ্টে মাস দুয়েক আগে ডিভোর্স পাবার পর আমি রাহুমুক্ত হয়েছি। শুধু বললাম, মাস ছয়েক আগে আমার মা মারা গেছেন, আমার আর কেউ নেই, কলকাতায় থাকতে আর ভালো লাগছিল না। তাই ভদ্রমহিলার মুখ দেখে মনে হলো উনি রীতিমতো লজ্জায় পড়ে গেছেন। ও সরি, অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি শুয়ে পড়ো, গুড নাইট। উনি আর কোনো প্রশ্ন করেননি। জানতে পারলাম ওর স্বামী মারা গেছেন বছর 5 আগে। উনি নিঃসন্তান। ঘুম পাচ্ছে ভীষণ, আর লিখতে ইচ্ছে করছে না। সারাদিন জার্নি হয়েছে। কাল রবিবার, পরশুদিন স্কুলে জয়েন করব। শুরু হবে জীবনের আর একটা নতুন অধ্যায়। ডায়েরির পাতা উল্টে চলেছি। প্রতি পাতায় যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি। চোখ আটকে গেল। 5ই আগস্ট, সোমবার, 2019। 2 মাস হয়ে গেল আমি স্কুলে জয়েন করেছি। ভীষণ ভালো লাগছে নতুন স্কুলের পরিবেশ। বাদল রোজ 2-3 বার করে ফোন করে। গতকাল সারাটা দিন দারুণ কেটেছে। রাতে ফিরে আর লেখা হয়ে ওঠেনি। অনেক দিন পর এত সুন্দর একটা রবিবার কাটিয়েছি। সকালে বাদল এসেছিল। 1 কাপ গরম কফি খেয়ে বাদলের সাথে বেড়াতে বেরিয়ে পড়লাম। স্টেশনের কাছে অনেক চায়ের দোকান, খাবারের দোকান, হোটেল, সেলুন, অনেকে মিলে ক্যারাম খেলায় ব্যস্ত। এখানকার জীবনে যেন কোনো তাড়াহুড়ো নেই, সব যেন কেমন ঢিমে তালে চলছে। অটোচালক বলছিলেন এখানে এক ধরনের বিশেষ পানীয়ের কথা। হাঁড়িতে করে বিক্রি হতেও দেখলাম। বেশ মাতাল মাতাল পরিবেশ। বাদল যেন একটু বেশি রোমান্টিক হয়ে পড়ছে মাঝে মাঝেই। আমরা ডেগাডেগি নদীর ছোট্ট ব্রিজের উপরে এলাম। এত সুন্দর পরিবেশে হারিয়ে ফেলেছিলাম নিজেকে। অনেক ঘুরলাম। কুমারপাত্রা নদীর নীল জলে মন ডোবালাম। মহুয়া টারের ঘন জঙ্গলে মিশে গেলাম এক সময়। শাল, সেগুন, মহুয়ার জঙ্গল, আরণ্যক পরিবেশ যেন পাগল করে দিচ্ছিল আমাদের। ফিরে এসে এই প্রথমবার বাদলকে খুব মনে পড়ছিল। অন্ধকারাচ্ছন্ন জীবনের শেষে এসে যেন আবার আলোর দিশা দেখতে পাচ্ছি। আজ সকালে আন্টি বেশ সুন্দর রান্না করেছিলেন। স্কুলে আজ থেকেই 15ই আগস্টের প্রস্তুতি শুরু হলো। আমি ইচ্ছা করেই সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছি, কারণ ছোটবেলা থেকেই এ ব্যাপারে আমার বিশেষ উৎসাহ। বিকেলে বাদল দেখা করেছে স্কুলের গেটে। ও কেন যে ছোট থেকেই আমাকে পাগলের মতো ভালোবাসে জানি না। আমি তো বুঝেও না বোঝার ভান করেছি এতকাল। যখন জোর করে মা আমার বিয়ে দিয়েছিল ভালো পাত্র দেখে,
যখন মনে পড়ে সেই খবর শুনে বাদলের চোখ জলে ভরে গিয়েছিল। আমার জন্য ও এত করে, আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে। সিআরপিএফ এর একটা গুরুত্বপূর্ণ পদে থেকেও ওর কোনোদিন কোনো অহংকার নেই। প্রায় বছরখানেক আগে ও লাতেহারে পোস্টেড হয়েছিল। আমি হঠাৎ অনুরোধ করেছিলাম আমাকে একটা কাজ জুটিয়ে দিতে। ওর জন্যই এই ম্যাকলাক্সিগঞ্জ আসতে পারলাম। ভেবেছিলাম কলকাতা ছেড়ে, কলকাতার বিষাক্ত স্মৃতি ছেড়ে কিছুদিন বাঁচার রসদ পাওয়া যাবে এই সবুজে ঘেরা ছোট্ট জনপদে। আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল। এখানে রাত 10টাতেই চারিদিক এত নিস্তব্ধ যে মনে হচ্ছে যেন গভীর রাত। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তারপর ঝিরঝির থেকে ঝমঝম। এলো পাথারি হাওয়া যেন কাঁপিয়ে দিয়ে যাচ্ছে শরীর। শক্ত করে বন্ধ করলাম জানলা। যখন রাত পোশাকে নিজের দেহটা ঢেকে নিচ্ছিলাম, ঠিক তখনই আলো চলে গেল। মোমবাতি জ্বালালাম। মোমবাতির হালকা আলোয় পোশাক পরিবর্তন করতে করতে আয়না থেকে চোখ পড়তেই শিউরে উঠলাম। হৃদস্পন্দন ভয়ে যেন স্তব্ধ হয়ে গেল। ঘরের কোণে রাখা সাবেকি আমলের চেয়ারটা যেন একটু দুলে উঠল। আমার মনে হলো সেখানে একটা অস্পষ্ট অবয়ব, কিন্তু পিছন ফিরে কাউকেই দেখতে পেলাম না। সেটাই স্বাভাবিক, নিশ্চয়ই মনের ভুল। নিজের শরীর দ্রুত ঢেকে নিলাম রাত পোশাকের আড়ালে। কেমন একটা লজ্জা ঘিরে ধরছে আমায়, কিন্তু কেউ তো নেই এ ঘরে। তাহলে এত অস্বস্তি হচ্ছে কেন আমার? যেন ঘরের মধ্যেই কারোর অদৃশ্য উপস্থিতি অনুভব করছি। মৃদু একটা শব্দ শুনতে পাচ্ছি। পিয়ানো বাজানোর মনে হলো। আন্টি কি পিয়ানো বাজাতে জানেন? কাল একবার জিজ্ঞেস করতে হবে। এই অবধি পড়ে ডায়েরিটা বন্ধ করলাম। ক্লান্ত, অবসন্ন লাগছে, কিন্তু ডায়েরির প্রতিটা পাতা যেন এক নতুন দিগন্ত উন্মোচন করছে আমার সামনে। অনেক পুরনো স্মৃতি জেগে উঠছে। একটা অমোঘ আকর্ষণে লাল ডায়েরিটা টানছে আমাকে। আবার চোখ রাখলাম সেই ডায়েরির পাতায়। একটা জায়গায় এসে চোখ আটকে গেল। 10ই আগস্ট, শনিবার। দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে। এখানকার আরণ্যক সৌন্দর্য আমাকে যেন পাগল করে দিচ্ছে। বিভূতিভূষণের আরণ্যক এই নিয়ে 4 বার পড়ে ফেলেছি। বাতাসে একটা মিষ্টি গন্ধ যেন টানছে সব সময়। অরণ্যের মাঝে এখানকার মানুষদের কথা কত সুন্দর করে বলেছেন লেখক। রাজকন্যা ভানুমতিকে স্বপ্নে দেখি আজকাল। প্রতিনিয়ত কি ভীষণ আকর্ষণ এই সবুজের। আমার চোখ, শরীর, মন সব কিছুর উপরে যেন জাদু কাঠি বুলিয়ে দিয়েছে। যখন পূর্ণিমার আলোয় ভেসে যায় চরাচর, তখন আমি নিশ্চুপে গান শুনি। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ডায়েরি লিখতে বসে এখন কেমন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার। কেউ যেন আছে এই ঘরে, তাকে আমি দেখতে পাচ্ছি না। আন্টিকে বলতে হবে কথাটা। 2 দিন পর পর শক্ত করে জানলা বন্ধ করে শুয়েও মাঝরাতে হঠাৎ দমকা হাওয়ায় জানলা খুলে গিয়েছিল। আজও তো বন্ধ করলাম, অথচ এখন দেখছি খোলা। ঠান্ডা হাওয়া শরীর কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে একটা কেউ যেন আমার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। উফ, তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না।
আজও স্কুলে স্বাধীনতা দিবসের প্রস্তুতি পর্ব খুব সুন্দরভাবে চলেছে। আজকেও ফিরতে একটু দেরি হয়েছে। আমি কলিং বেল বাজানোর পর কেউ দরজা খুলে দিল না। একটু ঠেলা দিতেই খুলে গেল দরজা। আন্টিকে কোথাও দেখতে পেলাম না। একটা সিগারেটের গন্ধ সারা ঘরে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ চমকে দেখলাম ডাইনিং টেবিলের পিছনের দিকে রাখা একটা ইজি চেয়ারে বসে আন্টি সেলাই করে যাচ্ছে। আমাকে দেখে গম্ভীর মুখে বললেন, ফ্রেশ হয়ে নাও, খেতে দিচ্ছি। হঠাৎ বাগানে চোখ পড়তেই একটু চমকে উঠলাম। বিশাল একটা গাছের তলায় প্রায় 6 ফুট উচ্চতার এক বলিষ্ঠ যুবক। এলিনা আন্টিকে জিজ্ঞেস করতে যাব, কিন্তু পরক্ষণেই তাকে আর দেখতে পেলাম না। ডিনারের সময় আন্টি আজ আবার একটু গল্প জুড়েছিলেন। 80-র দশকে প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল ম্যাকলাক্সিগঞ্জ, বেড়ে উঠেছিল মাফিয়াদের দৌরাত্ম্য। তারপর এখানে মাথা চারা দিল মাওবাদী সমস্যা। নিস্তব্ধ অন্ধকারে ভদ্রমহিলাকে কেমন যেন রহস্যময় লাগছিল। সিগারেটের গন্ধটা ঘুরপাক খাচ্ছে ঘর জুড়ে। এতদিন দেখছি, কিন্তু এলিনা আন্টিকে সিগারেট খেতে দেখিনি। রোজ রাতে ড্রিঙ্ক করেন যদিও। খাবার পর আমি উঠে আমার ঘরে চলে যাচ্ছিলাম। ঠিক তখনই আন্টি আমাকে একটা চাবি দিয়ে বললেন, এটা রেখে দাও, এই বাড়ির ডুপ্লিকেট চাবি। কাল আমাকে 2 দিনের জন্য একটু কলকাতা যেতেই হবে, বিশেষ দরকার। ফ্রিজে রান্না করা আছে। একটু থেমে আবার বললেন, তুমি সাবধানে থাকবে, কারণ এসব নির্জন জায়গায় মাঝে মাঝে নানা রকম শব্দ হয়। রাত্রে ভয় পেও না, আর বিষাক্ত পোকামাকড় আর সরীসৃপ থেকে খুব সাবধান। আমার মনটা একটু খারাপ লাগছে, কারণ আবার সেই একাই থাকতে হবে এই পাণ্ডব বর্জিত জায়গায়। 11ই আগস্ট, রবিবার। এখন রাত 11টা। ঘুম আসছে না। আজ সকালে এলিনা আন্টি চলে গেছেন। তারপর বাদল ফোন করেছিল। আমরা আজও বেরিয়েছিলাম দুজনে। অটোচালক ছেলেটি প্রচুর ঘুরিয়েছে সারাদিন। বাদল খুব জোর করছিল নাট্টা পাহাড় যাবার জন্য। পরন্ত বিকেলে সে এক অপরূপ সৌন্দর্য। আজ আমাকে বিয়ের প্রস্তাব দিল বাদল। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে আমার হাত ধরে হঠাৎ কেঁদে ফেলল। আমি খুব জোরে হেসে উঠেছিলাম। তুই না দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিস? ইয়ার কি করিস না ভূমি, আমার দুর্বলতা জানিস বলেই এত বছর ধরে তুই আমাকে অবহেলা করে গেছিস। আমি আমি সত্যি আর পারছি না ভূমি। উত্তর দিতে পারিনি। কিছুটা সময় চেয়েছি, কিন্তু আজ বাড়ি ফিরে একটা চরম বিস্ময় আমার জন্য অপেক্ষা করছিল। ডুপ্লিকেট চাবি বার করার আগেই বন্ধ দরজা খুলে গেল। কাকে দেখছি? 6 ফুট লম্বা, বলিষ্ঠ চেহারার এক সুদর্শন পুরুষ। ওনার এক হাতে জ্বলন্ত সিগারেট। ওনার কাছেও নাকি ডুপ্লিকেট চাবি আছে। এই বাড়িতে উনিও নাকি অংশীদার। এলিনা আন্টি খুব ভালোবাসে নাকি ওকে, তবে খুব কম আসার সুযোগ হয়। ওপরে কয়েকটা ঘর ওনার, সেগুলো তালা দেওয়া থাকে। ভীষণ অমায়িক ব্যবহার ভদ্রলোকের। নিজেই চা তৈরির জন্য জল বসিয়েছেন দেখলাম। আমি কিছু না বলে নিজের ঘরে চলে এলাম। আমার সত্যি খুব অস্বস্তি হচ্ছিল। ঘরে ঢুকেই সাথে সাথে ফোন করলাম এলিনা আন্টিকে। অনেকবার রিং হয়ে গেল, উনি তুললেন না। ঘরের বাইরে এসে দেখি
ডাইনিং টেবিলে ভদ্রলোক অপেক্ষা করছেন আমার জন্য। গরম চায়ের কাপে চুমুক দিয়ে আমার যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। চমৎকার চা বানিয়েছেন ভদ্রলোক, কথাও বলেন তেমনই সুন্দর। কথায় কথায় গল্প জমে উঠল। তবে উনি জানালেন একটু পরেই উনি বন্ধুর বাড়ি চলে যাবেন, রাতে থাকবেন না। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, না হলে বাদলকে ফোন করা ছাড়া আর উপায় থাকতো না। প্রথম আলাপে ভালোই লাগলো বেশ। ওনার নাম পলাশ মুখার্জি। আমার নাম ভূমিকা শুনে মৃদু হেসে বললেন, বাহ, বেশ সুন্দর নাম তো। আরেকটু ছোট করে ভূমি বলে ডাকতে পারি? মনে হলো আমরা হয়তো একই বয়সী, তাই ওকে ভূমি বলে ডাকার অনুমতি দিলাম। 12ই আগস্ট সোমবার, এখন রাত 12টা। আমার ঘুম আসছে না। আজ যা ঘটে গেল তা আমার কাছে সত্যি অবিশ্বাস্য লাগছে। স্কুল থেকে ফিরে ডুপ্লিকেট চাবি ব্যাগ থেকে বের করতে গিয়ে দেখলাম দরজা খোলা। অবাক হয়ে ভেতরে ঢুকে দেখি বেশ অন্ধকার ভেতরটা। লাইট জ্বালতে গিয়ে বুঝলাম লোডশেডিং। মোমবাতিটা আনতে যাব, ঠিক তখনই অবাক হয়ে দেখলাম ভেতরের ঘরে একটা আলো ঝুলছে। সেখান থেকে ভেসে এলো, চা খাবেন তো? কিছু ভাবার আগেই পলাশ সামনে এসে দাঁড়ালো। ওর হাতে একটা বই, ঝুম্পা লাহিড়ির লেখা লো ল্যান্ড। আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পলাশ। লোল্যান্ড পড়েছেন? আমি কিছু বলার আগেই ও আবার বলল, আমার খুব প্রিয় বই, জানেন। না পড়া থাকলে পড়ে নেবেন কিন্তু। আচ্ছা। এই পাণ্ডব বর্জিত জায়গায় গল্পের বই হলো একমাত্র সঙ্গী। একদম ঠিক। কথা বলতে বলতে বুঝলাম ওর কথার মধ্যে ভীষণ রকম একটা গভীরতা আছে। কিছুক্ষণের মধ্যেই আবার গল্প জমে উঠল। সন্ধ্যার জমাট অন্ধকারে বাড়িটা কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। হঠাৎ বৃষ্টি নামল। খুব কাছেই কোথাও বাজ পড়ল প্রচণ্ড শব্দে। এখানে সন্ধ্যাবেলাতেই নিঝুম রাতের নিস্তব্ধতা। আমি পলাশকে প্রশ্ন করলাম, আপনি যাবেন কি করে এত বৃষ্টিতে? নানান রকম গল্প করছিলাম আমরা। পলাশ হঠাৎ বলল, আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন মানব সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। শ্রেণীহীন সমাজ হলো সমাজ ব্যবস্থার শেষ পর্যায়ে। আমি অবাক হয়ে শুনছি দেখে ও আবার বলল, দেখবেন একদিন দুনিয়ার শোষিত বঞ্চিত মেহনতি মানুষ তাদের ন্যায্য অধিকার ঠিক ছিনিয়ে নেবে। আচ্ছা। আমি দেখলাম আবছা অন্ধকারে কেমন যেন বিষণ্ণ লাগছিল ওকে। আমি প্রশ্ন করলাম, আচ্ছা, এখানে মাওবাদী উপদ্রবের কথা শুনেছি, এখন তো পরিস্থিতি ভালোই, তাই না? ওরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না। ওদের লড়াই ওই শ্রেণীর শত্রুর বিরুদ্ধে। তাহলে সাধারণ মানুষকে অপহরণ করে কেন? আমার বিশ্বাস হিংসা দিয়ে তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। লক্ষ্য করলাম পলাশের চোয়াল শক্ত হয়ে উঠেছে। ও দাঁতে দাঁত চেপে বলল, আপনি যদি কদিন না খেয়ে থাকেন তাহলে বুঝবেন খিদের জ্বালা ঠিক কেমন। তারপর আর কথা না বাড়িয়ে হঠাৎ বলল, আজ চলি, বুঝলেন, অনেক কাজ বাকি। সামনে 15ই আগস্ট, হ্যাঁ। জরুরি কিছু কাজও সারতে হবে। আচ্ছা। আমি এখনো ভেবে চলেছি, জানা হলো না তো কি কাজ। রাতে আজও কি সেই বন্ধুর বাড়ি যাবে? ওর সম্বন্ধে আমি তো কিছুই ঠিক মতো জানলাম না। এক অদ্ভুত আকর্ষণ আছে পলাশের, কেমন যেন মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল আমায় কিছুক্ষণের জন্য। বাদলকে ফোনে পলাশের কথা বলতেই হা হা করে হেসে উঠল। গাঁজা টানছিস নাকি আজকাল? যা, পারিস মাইরি। আমার সাথে একটু আগেই এলিনা আন্টির কথা হয়েছে। তাই? তুই আর এলিনা আন্টি ছাড়া কারোর কাছে কোনো চাবি থাকতে পারে না। তুই একা আছিস,
তার জন্য উনিও চিন্তায় যথেষ্ট অস্থির। যত তাড়াতাড়ি সম্ভব উনি ফিরে আসবেন। ডায়েরিটা বন্ধ করতেই আবার এলোমেলো ভাবনা চেপে ধরল আমাকে। সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়তেই ভয় শিউরে উঠলাম। থেকে ফিরতে দেরি হচ্ছে। গেটে খুব চিন্তিত লাগছে। আমি আবার ভয় শিউরে উঠলাম। 13ই আগস্ট, মঙ্গলবার। এখন রাত 10টা। আন্টিকে অনেকবার ফোন করেছি, পাইনি। এখন রোজ স্কুল থেকে ফিরতে দেরি হচ্ছে। গেটের মুখে এসে দেখি পলাশ ঢুকছে হন্তদন্ত হয়ে। কেন জানি না, আমি মনে মনে একটু হয়তো খুশি হলাম। ওকে দেখা মাত্রই বলে ফেললাম, খুব ভালো হয়েছে জানেন তো আপনি এলেন। একা একা এই বিশাল বাড়িতে খুব খারাপ লাগছে জানেন। একসঙ্গে চা খাওয়া যাবে, একা একা চা খেতে ভালো লাগে না। পলাশ একটু হাসল। ওকে কেমন যেন চিন্তিত লাগছে। শুধু বলল, আমি আজ কিন্তু বেশিক্ষণ থাকবো না। কেন? 2-1টা জিনিস নিয়েই চলে যাব। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে মেঘে গর্জন শুরু হল। টিপটাপ বৃষ্টি শুরু হতে দুজনে ঘরে ঢুকে দেখলাম কারেন্ট নেই। পলাশ ডাইনিং টেবিলে রাখা মোমবাতি জ্বালিয়ে নিল। হালকা আবছা আলোয় ভরে উঠল ঘর। আমার মোমবাতি ঘরে আমার রাখাই থাকে। আমি সেটা জ্বালিয়ে নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে তোয়ালে জড়াতে গিয়ে আয়নায় চোখ পড়ল হঠাৎ। চমকে উঠলাম। এ কি করে সম্ভব? আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে পলাশ। ওর চোখের মনি দুটো স্থির। আমি চিৎকার করে উঠতেই বাইরে পলাশের গলা পেলাম। কি হয়েছে আপনার? সব ঠিক আছে তো? ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। সবটাই তাহলে মনের ভুল। এসব কি হচ্ছে? বাইরে এসে দেখি চা রেডি। দুজনে গল্প জমে উঠল আবার। পলাশ বারবার নিজের পিঠে হাত দিচ্ছিল। থাকতে না পেরে প্রশ্ন করলাম, কি হয়েছে? ভীষণ ভীষণ জ্বালা করছে। কেন? চারিদিকে গভীর জঙ্গল তো, কোনো বিষাক্ত পোকামাকড় কামড়ানো নাকি কে জানে। আমি কিছু বলার আগেই পলাশ বলল, জামাটা একটু তুলছি, প্লিজ দেখবেন একটু। কোনো ওষুধ লাগিয়ে দেব কি? পলাশ জামাটা খুলে ফেলল। ওর বলিষ্ঠ শরীর আমার চোখে পড়ল। সত্যি পিঠে অনেকটা কেটে গেছে, কিন্তু এতটা গভীর ক্ষত হলো কি করে? কোনো পোকামাকড়ে কামড়ালে এত ক্ষত হবার নয়। আমি বোরোলিন আনলাম। লাগাতে গিয়ে হাতটা খুব কাঁপছিল। আমি লজ্জা পাচ্ছি বুঝতে পেরে পলাশ বলল, অসুবিধা থাকলে আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। না না, অসুবিধে কিসের? কেমন একটা আকর্ষণ আছে পলাশের। নিজেকে সংযত করে হাতটা সরিয়ে নিলাম। পলাশ বলল, অনেক ধন্যবাদ। সত্যি খুব জ্বালা করছিল, এবার খানিকটা কমেছে। এই প্রথম অন্যরকম একটা অনুভূতি জেগে উঠল আমার। কেন জানি না, ভীষণ মায়া হচ্ছিল পলাশের জন্য। প্রায় অন্ধকার সিঁড়ি দিয়েই ও উপরে উঠে গেল। একটা বড় ব্যাগ নিয়ে একটু পরেই নেমে এলো। আজ আমি চলি, আকাশের অবস্থাও তো ভালো নয়।
আপনি কিন্তু সাবধানে থাকবেন। ব্যস্ত হয়ে পলাশ চলে গেল। সারা বাড়ি আবার গভীর অন্ধকারে ডুবে গেল। আমি আজ পর্যন্ত কোনোদিন ওপরে উঠিনি, কারণ যেদিন ছাদে যেতে চেয়েছিলাম আন্টি বলেছিলেন, তোমার জন্য যে ঘরটা খুলে দিয়েছি সেখানেই থেকো, কেমন? বেশি কৌতূহল আমার পছন্দ নয়। সেই থেকে একতলায় বন্দি জীবন কাটাচ্ছি। ওনাকে আমি সত্যি কিছুতেই বুঝে উঠতে পারছি না। পিয়ানোর একটা মিষ্টি শব্দ মাঝে মাঝে ভেসে আসে, আর কোনো সারা শব্দ পাই না। এলিনা আন্টির ঘোলাটে দৃষ্টি ঠিক স্বাভাবিক লাগে না, মনে হয় খুব নেশা করেন। বাদল ফোন করেছে দুবার, ওকে বলিনি। আমার সত্যি ভয় করছে, মনে হচ্ছে বাইরের বিশাল বাগানের উঁচু উঁচু গাছগুলোর নিচে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। সারা বাড়ি জুড়ে অশরীরী আত্মার অস্তিত্ব আমি যেন অনুভব করতে পারছি, যাদের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আবার বন্ধ ডায়েরি খুলে বসলাম। এখন রাত 3টে। হঠাৎ ঘুম ভেঙে গেল, আর কিছুতেই ঘুম আসছে না। সন্ধ্যায় বাদল ফোন করেছিল কয়েকবার, ওর ফোন ধরতে ইচ্ছে করেনি। মাইগ্রেনের ব্যথাটা বেড়েছিল। আমি বিছানায় ফিরে এসে চোখ বুজে ঘুমের চেষ্টা করছিলাম। হঠাৎ মনে হলো একটা বলিষ্ঠ শরীর আমার কেমন অস্বস্তি হচ্ছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখলাম কেউ কোথাও নেই। আমি হালকা ঠান্ডাতেও রীতিমতো ঘেমে উঠেছি। ঘড়িতে এখন রাত প্রায় 3টে। অনুভব করলাম পুরোটাই স্বপ্ন, হয়তো আমার বিষাদগ্রস্ত মনের অলীক কল্পনা। 14ই আগস্ট, বুধবার। আজ ডায়েরি লিখতে ইচ্ছে করছে না, তবু লিখতেই হবে আমাকে। গতকাল রাতের কথা আমি বাদলকে বলতে পারিনি। কেমন যেন একটা ক্লান্তি চেপে ধরেছিল আমাকে। কিছুক্ষণ ধরে টানা একটা শব্দ আমি বারবার দরজার বাইরে পাচ্ছিলাম। কয়েকজন মানুষ যেন ধীর পায়ে হাঁটা চলা করছে। খুব ভয় করতে লাগলো। দরজা অল্প ফাঁক করে দেখার চেষ্টা করলাম, না, কাউকে দেখতে পেলাম না। আমি শুয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। মোবাইলে দেখলাম রাত প্রায় 2টো। বাইরে থেকে ফিসফাস করে কথা বলার শব্দ আসছে। শব্দটা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। আমি আবার দরজায় কান পাতলাম। আমি কি স্বপ্ন দেখছি? না, স্পষ্ট আওয়াজ তো, কিন্তু এ গলা তো পলাশের। এ যে অসম্ভব, কি করে হতে পারে? এত রাতে দরজাটা সামান্য ফাঁক করেই আমি চমকে উঠলাম। টেবিলের একদিকে পলাশ, আর অন্যদিকে মুখ ঢাকা আরেকটি অস্পষ্ট অবয়ব। খুব নিচু স্বরে কথা বলছে ওরা। আরো কয়েকজন এসে দাঁড়িয়েছে টেবিলের পাশে। টুকরো টুকরো কথা ভেসে আসছে। আমার কানে এলো, ঠিক বিকেল 4টে অপারেশন, তার ফেলা হয়ে গেছে। খুব নিচু স্বরে কথা বলছে ওরা। এক্সপ্লোসিভ রেডি, তার সংযোগ রক্ষা করবে বিক্রম, আর সঙ্গে থাকবে কালা চাঁদার ভাজু সারেন। বিস্ফোরণের সাথে সাথে পুরো জায়গাটা ঘিরে ফেলতে হবে। যদি কেউ বেঁচে না যায় সেটা কিন্তু খেয়াল রাখার কথা বললো। খুব সাবধান। বলছে দেয়ালেরও কান আছে। কেন? বলছে চারিদিকে টিকটিকি ঘুরছে।
তারপরে আরো ফিসফিস করে কি সব কথা বললো ওরা। শোনার চেষ্টা করেও শুনতে পেলাম না, শুধু কানে এলো চলি ইনকিলাব জিন্দাবাদ, নিপাত যাক। ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিসের চক কষছে ওরা? কোনো নাশকতার? আমি আমি এখন কি করব? কাঁপা কাঁপা হাতে বাদলকে ফোন করতে গেলাম, পারলাম না। করলেও ও কিছুতেই বিশ্বাস করবে না। এলিনা আন্টিকে আমি ফোনে কেন পাই না? বাদল তো কথা বলেছে ওনার সাথে, উনি নাকি বলেছেন খুব তাড়াতাড়ি ফিরবেন, আমি একা আছি বলে। তবে এমনিতে নাকি খুব নিরাপদ এই বাড়ি, কোনো ভয় নেই। দুটো চাবি, একটা আমার কাছে, একটা এলিনা আন্টির কাছে। তাহলে তাহলে সব কি ঘটে চলেছে আমার সাথে? মাথাটা ঘুরছে। ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি আজকাল? 15ই আগস্ট, বৃহস্পতিবার। এখন রাত 10:30। আজ সকাল থেকেই ছিল সুন্দর আবহাওয়া। স্কুলের অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে। সারে জাহাঁ সে আচ্ছা গাইতে গাইতে বারবার চোখ ভিজে যাচ্ছিল আমার। নানা প্রশ্ন মনে আলোড়ন তুলছিল। সত্যি কি এই স্বাধীনতা আমাদের কাঙ্ক্ষিত ছিল? কত কষ্টের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। অথচ স্বাধীনতার সংজ্ঞা কি? কাজী নজরুলের কবিতাটা খুব মনে পড়ছিল। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। জলে ভরে উঠছে আমার চোখ। জানি না কেন চোখে জল সংবরণ করতে পারছি না। আমি সারা দিন ভেবে চলেছি, স্বাধীনতা ব্যাপারটা সত্যি আপেক্ষিক নয় কি? কোটি কোটি ভারতবাসীর কাছে এই 15ই আগস্টের অর্থ ইংরেজ ঔপনিবেশিকতা বাদ থেকে মুক্তির স্বাধীনতা। অবহেলিত, বঞ্চিত এই অরণ্যের আদিম জনগোষ্ঠীর কাছে এই স্বাধীনতা অর্থহীন নয় কি? যার ভুখা পেটে আগুন জ্বলে, তার তো শুধু দুবেলা ভর পেট খাবার চাই। আর আমাদের মতো মেয়েদের কাছে স্বাধীনতা মানে হয়তো শুধু একটু স্বাধীনভাবে বাঁচার অধিকার। আমি জানি আমার যন্ত্রণাময় বিবাহিত জীবনের স্মৃতি আমাকে বুঝিয়ে দিয়েছে স্বাধীনতা একটা মানুষের কাছে কতটা কাঙ্ক্ষিত। কিন্তু আজ পলাশ একবারও এলো না কেন? ওর আশাটা যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই দু একদিনে একটা অচেনা মানুষ শুধু তার আদর্শের জন্য আমার একান্ত আপন হয়ে উঠেছে। কেন জানি না, ওকে হঠাৎ আজ খুব মনে পড়ছে। লাল ডায়েরিটা বন্ধ করে আমি ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়ালাম। এরপর যা ঘটেছিল তা আর এই ডায়েরিতে লেখা নেই। আমার লিখতে ইচ্ছেও করেনি, কিন্তু চেষ্টা করেও ভুলতে পারিনি সেই ভয়ানক রাতের স্মৃতি। চোখ বন্ধ করলেই দেখতে পাই সেদিন গভীর রাতে হঠাৎ ভারী ভারী বুটের শব্দ, চিৎকার, গাড়ির আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছিল। ভারী দরজার বাইরে খুব জোরে জোরে কারা যেন ঝটকা দিচ্ছে। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ওরা যেন ভেঙে ফেলবে মনে হচ্ছে দরজা। বাধ্য হয়ে দরজা খুলে ফেললাম। শুধু এক ঝলক ঠান্ডা হাওয়া আমার সারা শরীর কাঁপিয়ে দিয়ে যেন এক ঝটকায় ঘরের মধ্যে ঢুকে গেল। বাইরে কাউকে দেখতে পেলাম না। সাহস করে উঁকি দিলাম আরেকবার।
কেউ কোথাও নেই। দরজা বন্ধ করে পিছন ফিরতেই ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলাম। যা দেখলাম তাতে আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। পলাশ, পলাশ রক্তাক্ত দেহে মাটিতে উপর হয়ে পড়ে আছে। ওর পেটে গুলি লেগেছে, রক্ত স্রোত বয়ে যাচ্ছে ডাইনিং এর মেঝেতে। আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ যেন সেই নিথর দেহ কেঁপে উঠল শেষবারের মতো। পলাশের ঠোঁট দুটো একটু নড়ল। আমার খুব শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে, চেতনা অবলুপ্ত হয়ে আসছে। চোখের সামনে নেমে আসছে অন্ধকার। পরের দিন যখন জ্ঞান ফিরেছিল দেখেছিলাম আমি নরম বিছানায় শুয়ে আছি। পায়ের কাছে উদ্বিগ্ন মুখে বসে আছে বাদল, আর পাশে একটা চেয়ারে বসে আছেন এলিনা আন্টি। বিপদের আশঙ্কা করে উনি আগেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু পথে একটা অবরোধে আটকে পড়েছিলেন। 16 তারিখ খুব ভোরে ফিরে এসে আমাকে অচেতন অবস্থায় দেখা মাত্র ভীষণ চিন্তায় পড়েছিলেন। সঙ্গে সঙ্গে ফোন করেছিলেন বাদলকে। আমার মুখে সমস্ত ঘটনা শোনার পর মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকলেন আন্টি। বললেন, আমি তো জানতাম ওরা আসবে, যদিও ওরা কেউ বেঁচে নেই। কি বলছেন? প্রায় চমকে উঠে একসাথে বলে উঠি বাদল আর আমি। ঠিকই বলছি, আমার ভাইপো পলাশ আমার ছেলে বললেও ভুল হয় না। রাজনীতিতে মারাত্মকভাবে জড়িয়ে পড়েছিল। মেধাবী হয়েও লেখাপড়ায় মন দিল না। অনেক চেষ্টা করেছিলাম, এই বাড়িও ওর নামেই করে দিয়েছিলাম। ও ছাড়া কেউ ছিল না আমার। ওর কিন্তু কিছুতেই মোহ ছিল না। নিজের আদর্শের জন্য পরিবার ছেড়ে দিতেও ও দ্বিধা করেনি। লাতেহার আর পালামৌ জেলার সীমানায় মহুয়াটারে বছর 3 আগে মাওবাদীরা একটা হামলা চালিয়েছিল। পলাশও ছিল ওদের দলে। পুলিশ কর্মীদের নিশানা করেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ল্যান্ডমাইন বিস্ফোরণের ছক কষেছিল ওরা। মোবাইল টাওয়ার জ্বালিয়ে ফেলার পরিকল্পনাও ছিল। অপহরণ করেছিল এক মোবাইল টাওয়ারের রক্ষীকেও। বিস্ফোরণের জেরে ওই এলাকার একটা সেতু ভেঙে পড়েছিল। অনেক চেষ্টা করেও আমি পারিনি। পলাশকে আটকাতে আমি পারিনি।
না, বাঁচাতেও পারিনি। পালাতে গিয়ে পুলিশের গুলিতে ও মারা যায়। কিন্তু কিন্তু ও আছে, ও আছে এই বাড়ির আনাচে কানাচে, ওর আত্মা ঘুরে বেড়ায়। তাই তোমাকে উপরে উঠতে আমি বারণ করেছিলাম। আমি ওদের সাথেই থাকতে চাই, একা, একেবারে একা। গভীর রাতে যখন আমি পিয়ানোতে সুর তুলি, তখন ওরা একে একে এসে দাঁড়ায় আমার পাশে। বিক্রম, কালাচাঁদ, বাদু, রঘু, লালকু, জিতেন, ভরত, ওরা কেউ বেঁচে নেই। কিন্তু আমার বিশ্বাস ওরা আছে, ওরা ফিরবে। এই পৃথিবীকে দূষণ মুক্ত করার জন্য ওরা আবার আসবে, হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো রূপে। সেদিন রাতের ছন্দ মিশে যাবে আমার পিয়ানোর সুরে। সারাদিন আজ আমি কোনো কাজে মন বসাতে পারিনি। এখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। এবার সত্যি ক্লান্ত লাগছে, আর কিছু ভাবতে ভালো লাগছে না। আমি ভুলে যেতে চাই ম্যাকলাক্সিগঞ্জের সেই দিনগুলো। হয়তো বা আর কোনো স্মৃতি বহন করতে চাই না, পালাতে চাই সেই ভয়ঙ্কর স্মৃতির গুহা থেকে। এই ঘটনার পর আমি কলকাতার বুকে ফিরে এসেছিলাম মাসখানেক বাদেই। ধীরে ধীরে কাটিয়ে উঠেছি সেই ভয়াবহ স্মৃতির আতঙ্ক। এখন কেন জানি না এলিনা আন্টির মৃত্যুর খবরে নিজের অজান্তে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি আমি। দুটো বলিষ্ঠ বাহু এখন আমাকে জড়িয়ে ধরেছে পেছন থেকে। সঙ্গে কারোর গভীর উষ্ণ নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ের ঠিক নিচেই। না, কোনো স্বপ্ন বা কল্পনা নয়, আমাকে জড়িয়ে আছে বাদল। আমরা মাস 6 আগে বিয়ে করেছি। আমি অনুভব করছি আমাদের মধুর মিলনে আঁধারের ছন্দ মিলে মিশে যেন একাকার হয়ে যাচ্ছে। তবু আমি ভুলিনি ম্যাকলাক্সিগঞ্জকে, ভুলতে পারিনি এলিনা আন্টিকে। আর পলাশ, কে জানি, হয়তো থেকে গেছে আমার অবচেতনে। হয়তো এমন একদিন সত্যি আসবে যখন সারা পৃথিবীর সমস্ত সাদা কালো মানুষ একসাথে ভালো থাকবে। হয়তো বা কোনোদিন, কোনো একদিন